সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ৫ জানুয়ারি নির্বাচনের কোনো বিকল্প ছিল না বলছেন বিশ্লেষকরা। বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। গুলশানের আগুনে নাশকতা অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। মার্কেটের সামনের খোলা জায়গায় ব্যবসা শুরুর ঘোষণা ব্যবসায়ীদের। দুর্নীতি মামলায় হাজিরা, আজ আবারও বকশীবাজারের বিশেষ আদালতে যাবেন খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে শপথ নিচ্ছেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র আইভি। গণভবনে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ঠান্ডা আবহাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। সারা দেশে নৌ যোগাযোগ ব্যাহত, প্রভাব পড়ছে সড়কপথেও। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বহুল আলোচিত ৫ জানুয়ারি আজ দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তির দিন। বিএনপির পক্ষ থেকে ৫ জানুয়ারি নির্বাচনকে অসাংবিধানিক বলা হলেও সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে এই নির্বাচনের কোনো বিকল্পই ছিল না, এমনটা মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরিফিন সিদ্দিক। আর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা অধ্যাপক এ.কে আজাদ চৌধুরীর মতে এই নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া ছিল তাদের রাজনৈতিক ভুল, যার মাসুল গুনতে হয়েছে দেশের মানুষকে। শাহালি জয় জানাচ্ছেন বিস্তারিত। বিএনপিকে নির্বাচনে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন, গণভবনে খালেদা জিয়াকে আমন্ত্রণ এবং সবশেষে সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় মন্ত্রণালয় নেয়ার আহ্বানে সাড়া না পাওয়ার পরেই এসেছিল ২০১৪ সালের ৫ই জানুয়ারি আলোচিত সেই নির্বাচন। কিন্তু তারপরও কেন সেই নির্বাচন অনিবার্য ছিল? ৫ই জানুয়ারি নির্বাচন এই দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল পরিবেশ স্থিতিশীল রাখার জন্য অপরিহার্য ছিল। সম্পূর্ণ না অসম্পূর্ণ, পরিপূর্ণ না অপরিপূর্ণ, সেটা টোটালি জিরো সাম গেমে চলে যাচ্ছিল। সেটাকে রক্ষা করার জন্য নির্বাচনটা দরকার ছিল। দশম জাতীয় সংসদ নির্বাচনে একদিকে তৎকালীন বিরোধী দল বিএনপি এবং সমমনা দলগুলোর নির্বাচন বর্জন এবং প্রতিরোধের ঘোষণা, অন্যদিকে নির্বাচন করার পক্ষে সরকারের অনড় অবস্থান। উত্তেজনা আর উৎকণ্ঠায় তখন সারা দেশ। এই বাস্তবতায় সাংবিধানিক শূন্যতা তৈরি হলে দেশে কি হতে পারত সেই আশঙ্কার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কোনো যদি ব্যত্যয় ঘটে তাহলে যে শূন্যতার সৃষ্টি হবে, সেই শূন্যতার সুযোগ নেওয়ার জন্য বহু জায়গা থেকে বহু ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা দেখেছি এই দেশে সামরিক শাসন, স্বৈর শাসন, গণতান্ত্রিক অপশাসন, বহু কিছুই তো আমরা দেখেছি। উচ্চ আদালতের রায় এবং সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা, এসব মিলিয়ে অনির্বাচিত কোনো সরকারের দ্বারা নির্বাচন অনুষ্ঠান চায়নি আওয়ামী লীগ। তাদের প্রস্তাব ছিল নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের, কিন্তু বিএনপি নেত্রীর পক্ষে এসেছিল এই প্রস্তাবের তির্যক উত্তর। এক পর্যায়ে তিনি বললেন যে ঠিক আছে, সরকারে যদি আপনারা মন্ত্রিত্বও চান, আমি মন্ত্রিত্ব দিতেও রাজি আছি, হোম মিনিস্ট্রি চান সেটাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, তবে সেটা হবে ইলেক্টেড গভর্নমেন্টের আন্ডারেরই একটা, এবং কেয়ারটেকারের কনসেপ্ট নয়। ক্যাসেকের কনসেপ্ট কী করে আসবে? তারা তো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ না, সিলেক্টেড পার্সন। সেটাকেও অস্বীকার করে যখন নির্বাচন বয়কট করলো, এবং বয়কট শুধু না, বয়কট করার সঙ্গে সঙ্গে প্রতিরোধ করার যে কর্মসূচি, সে তো মানে ভায়োলেন্ট অ্যাক্টিভিটি। ৫ই জানুয়ারির নির্বাচনের পর এবং ২০১৫ সালে এই নির্বাচনের বর্ষপূর্তিতে দেশ জুড়ে ব্যাপক সহিংসতা ঘটায় বিএনপি জামাত জোট। পেট্রোল বোমার নাশকতায় দেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ নিহত হন শতাধিক মানুষ। যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র পোড়ানো সহ ধ্বংস হয় সরকারি বহু স্থাপনা। ফলে দেশের ইতিহাসে ৫ই জানুয়ারি এখন একটি আলোচিত দিন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির নির্বাচন বর্জনের কৌশলকে ভুল মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আর ৫ জানুয়ারি নির্বাচনকে সবার ভুল বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল।
আরও জানাচ্ছেন মারুফা রহমান। আমি বলবো কেয়ারটেকার ছাড়া নির্বাচন হবে না। নির্বাচন হবে হবে হবে। হবে না এবং হবের পরিণতিতে শেষ পর্যন্ত এভাবেই এসেছিল 2014-র 5ই জানুয়ারির সেই নির্বাচন। ক্ষমতাসীনরা বলে আসছে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্যই এই নির্বাচন করতে হয়েছে। আর এই নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তারা এখনো বলছেন বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের কারণ এই নির্বাচনই। দেশের সিনিয়র নাগরিক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতে সেদিন বিএনপি সহ যেসব দল অংশগ্রহণ করেনি তারা কৌশলগতভাবে ভুল করেছিল। সরকারকে তারা মাঠ ছেড়ে দেওয়াটা উচিত হয় নাই, তাদের উচিত ছিল এটাকে যাতে সরকারে যাতে ওই নির্বাচনটা না করে তাতে বাধ্য হতে হয়, তাদের মাঠে ময়দানে থাকা উচিত ছিল। নির্বাচন বয়কটের যে ডাক দিয়েছিলেন সেটা বড় দেরিতে ডাক দিয়েছেন, 29শে ডিসেম্বর ওই ডাক দিয়েছেন, কিন্তু এটা নভেম্বর মাসের যদি উনি ডাকটা দিতেন তবে হয়তো জনসাধারণ আরও বেশি অভিহিত হতো। এটা প্রতিহত করাটা, জনগণের জানমালের ক্ষতি না করেও প্রতিহত করাটা, অন্তত রাস্তায় লোকজন থাকতো। 5 জানুয়ারির নির্বাচনে বিএনপি সহ তাদের জোটের দলগুলো অংশ না নেওয়ায় এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আসছে সুশীল সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুলের মতে সেদিন সব দলই সিদ্ধান্ত নিতে ভুল করেছিল। 5ই জানুয়ারি হচ্ছে সবার ভুলের জায়গা, এটাকে কোনোভাবেই বিচ্ছিন্নভাবে কারো ভুল আলাদাভাবে ভুল বলে দেখার কোনো স্কোপ নাই। কাজে এই বিরাট ভুলের মাসুল কোনো একক দলের হতে পারে না। আমাদেরকে দেখতে হবে পুরা নির্বাচন প্রক্রিয়াটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাম দলগুলো, নির্বাচনে যারা জোট সঙ্গী ছিল আওয়ামী লীগের, যারা বর্জনের সঙ্গী ছিল বিএনপির, তাদের সবার ভুল। এই নির্বাচনটা হওয়া বা না হওয়া দুইটাই জাতীয় সমঝোতার ভিত্তিতে হওয়া উচিত ছিল। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে 10ম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফল হিসেবে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট হয়। আগামীতে জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের এই প্রতিনিধিরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। গুলশানের মার্কেটে আগুনের ঘটনায় নাশকতার অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন তাদের উঠিয়ে দিতে পরিকল্পিতভাবেই আগুন দেওয়া হয়েছে। এদিকে আজ থেকে মার্কেটের সামনের খোলা জায়গায় অস্থায়ীভাবে ব্যবসা শুরু করার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে আগুন লাগার কারণ জানতে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। স্বপ্ন পড়েছে, ভেঙেছে অর্থনৈতিক মেরুদণ্ড। গুলশান ডিএনসিসি মার্কেটে লাগা আগুনে প্রায় 350 ব্যবসায়ীর ভেস্তে গেছে রোজগার পরিকল্পনা, অনিশ্চিত হয়েছে তাদের সন্তানদের ভবিষ্যৎ। কর্তৃপক্ষের জবাব অনুযায়ী আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই, কিন্তু এখনও অনেক জায়গায় ছাইচাপা আগুনে ধোঁয়ায় অন্ধকার, ধসে পড়া অংশ। পুড়ে যাওয়ার আশঙ্কাকে তুচ্ছ করে ব্যবসায়ীরা নিজ উদ্যোগেই ধসে পড়া ছাদ ভাঙার দায়িত্ব নিয়েছেন। অনেকখানি দুঃখ আর ক্ষোভ নিয়ে ব্যবসায়ীরা গণমাধ্যমের কাছে তুলে ধরেন তাদের প্রতিক্রিয়া। আমি ক্ষতিগ্রস্ত, আমার দোকানে 1 থেকে 1.5 কোটি টাকার মাল ছিল, আমি মাত্র 1000 টাকা লইয়া বাসায় গেছি, আমার কিচ্ছু নাই। পুলিশ চলে গেলে তারা আমাদের যদি নিয়ন্ত্রণে থাকে মনে করবো যে এটা আমাদের নাশকতা না, আর যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে যায় তখনই আমরা মনে করবো যে এটা তারা করছে। ভাঙতে দেওয়ার এই মুহূর্তে আমরা এগ্রি না, আমরা সবাই ক্ষতিগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মনে কর মিলিয়ন মিলিয়ন টাকা আমাদের ক্ষতিগ্রস্ত। এদিকে বুধবার দুপুরে মার্কেটের সামনের খোলা জায়গায় অবস্থান সমাবেশ করেছে ব্যবসায়ীরা। তাদের অভিযোগ পরিকল্পিতভাবেই আগুন লাগানো হয়েছে মার্কেটে। যেই জায়গায় আছি এই জায়গায় আমাদের উদ্যোগকে আমরা দোকান নির্মাণ করে এখানে ব্যবসা বাণিজ্য করে বুকে রক্ত থাকা অবস্থায় আমরা এখানে স্থান ছাড়বো না। এই মার্কেট ষড়যন্ত্রমূলক ধ্বংস করেছে, কোনো না কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছে। এই মার্কেটকে কুচক্রী মহল এটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ তদন্ত এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিসের একজন পরিচালক।
এইখানে যারা নাইট গার্ড ছিল, যারা কেউ যদি বিল্ডিংয়ে রাতে যারা ছিল এবং আশেপাশের যারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো, মার্কেট কমিটির সাথে কথা বলবো, সকলের সাথে কথা বলে তথ্যের ভিত্তিতে এই এলাকায় যদি সিসিটিভি ফুটেজ থাকে এই সকল তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত কার্যক্রম করব। এছাড়া বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিএনপি মহাসচিব। এই সময় তিনি পুড়ে যাওয়া মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে দেখেন, কথা বলেন ব্যবসায়ীদের সাথে। নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সঠিক সত্যটি উদ্ঘাটন করা প্রয়োজন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। পূর্ণ তদন্তের কাজ চলছে, তদন্ত কাজ শেষ হলে যা সত্য তা বেরিয়ে আসবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাব, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি এই তদন্তকে কেউ প্রভাবিত করবে না। সোমবার দিবাগত রাত 2:30টায় অগ্নিকাণ্ডে গুলশান 1 ডিএনসিসি মার্কেট পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে মুদি ও কাঁচা বাজার অংশটি ধসে পড়ে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দর্শক, গুলশান ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জায়েদ, ধ্বংসস্তূপ সরানোর কাজ কতটা এগিয়েছে, আর আগুনের ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটিকে কাজ শুরু করেছে নাকি? আপনি জানেন যে 3 দিন পার হয়ে যাচ্ছে, এখনও কিন্তু এই গুলশান মার্কেটের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, যেই ভবনটি ধসে পড়েছে সেটি থেকে কিন্তু এখনও ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। আমরা একটু আগেও দেখেছি যে ছিটে ফোটা আগুন রয়েছে ভিতরে বিভিন্ন জায়গায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু অনবরত পানি ছিটানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো কুলকিনারা করতে পারেননি তারা। আরেকটি বিষয় হচ্ছে, গতকাল রাতে এই ভবনের দক্ষিণাংশে কিছুটা ধ্বংসস্তূপ সরানোর কাজও করেছে সিটি কর্পোরেশন। আপনি দেখতে পাবেন যে এখনও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ করছেন এবং তারা কিন্তু অনবরত পাইপ দিয়ে পানি দিয়ে যাচ্ছেন। এবং এই যেই বিল্ডিংটি ধসে পড়েছে, সিটি কর্পোরেশন থেকে পরবর্তীতে বলা হয়েছে যে এটি ঝুঁকিপূর্ণ, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে আসলে তাদেরকে কোনো ধরনের সতর্কতা বা বিল্ডিং ছাড়ার জন্য এরকম কিছু বলা হয়নি। আরেকটি বিষয় হচ্ছে, সিটি কর্পোরেশনের এই মার্কেটে যারা কাজ করতেন, যারা সর্বস্ব হারিয়েছেন, তারা বলছেন যে আসলে তাদের দাবি, তাদের অভিযোগ যে এটি একটি নাশকতা। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, দায়িত্বশীল পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা তদন্তের পরই বলতে পারবেন আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো এবং এই ভবনটি ধসে পড়লো, এবং যারা সর্বস্ব হারিয়েছেন তারা সরকারের কাছে, বিভিন্ন জনের কাছে সহায়তা চাচ্ছেন, কারণ তারা সর্বস্ব হারিয়েছেন, এই কারণে সহায়তা চাচ্ছেন। এখানে অনেকে আছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, যারা এখানে আছেন। জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশান ডিএনসিসি মার্কেটের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা গেলে বড় ধরনের ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার সক্ষমতা ফায়ার সার্ভিসের রয়েছে, কিন্তু অধিকাংশ আবাসিক ও বাণিজ্যিক ভবনের মালিকরা অগ্নি নির্বাপন ব্যবস্থা গ্রহণে ফায়ার সার্ভিসের নির্দেশনা মানছেন না। আর এতেই বাড়ছে ক্ষয়ক্ষতি, এমন দাবি ফায়ার সার্ভিসের পরিচালক প্রশাসন মেজর AKM শাকিল নেওয়াজের। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। যুগের সাথে তাল মিলিয়ে রাজধানী সহ দেশের আনাচে কানাচে গড়ে উঠেছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন, যেখানে সাইনবোর্ড টানিয়ে জানানো হয়েছে অগ্নি নির্বাপন প্রতিরোধ ব্যবস্থার কথা। বিষয়টি সরজমিনে দেখতে যাওয়া হয় রাজধানীর পল্টন এলাকার সুপরিচিত দুটি মার্কেটে। কতটা নিশ্চিত করা হয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা? মার্কেট কর্তৃপক্ষের দাবি, আগুন নেভানোর সব প্রস্তুতি তাদের রয়েছে। প্রতিটা পিলারের মধ্যে দেওয়া আছে, তাই না? মার্কেটে মোটামুটি আছে আর কি। টোটাল বিল্ডিং আমার মনে হয় অ্যাবাভ 55 স্ট্যান্ড রয়েছে, প্রতিটি ফ্লোরে আছে। হ্যাঁ, আমার নিচের আন্ডারগ্রাউন্ডে আছে। হ্যাঁ, পাশাপাশি এর থেকেও যদি কন্ট্রোল না হয়, ফায়ার ব্রিগেডে এসেও তারপরে যদি তারা পানির আমার একটা ব্যবস্থা আছে। কিন্তু ফায়ার সার্ভিস বলছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনের জন্য এগুলো যথেষ্ট নয়। এরকম একটা শপিং মলে, কিন্তু বড় ধরনের শপিং মলে কিন্তু একটা ফায়ার ফাইটিং টিম থাকা দরকার। সেখানে হলো যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ফায়ার ফাইটিং সিস্টেমগুলো খুব উন্নত হওয়া উচিত। ডিটেকশন সিস্টেম তবে, তারপরে হলো হিট ডিটেকশন সিস্টেম থাকবে, স্মোক ডিটেকশন সিস্টেমগুলো থাকতে হবে, যাতে স্মোক পেলে পরে তাড়াতাড়ি স্প্রিংকলারগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়।
এবং তাদের হাইড্রেন সিস্টেম থাকবে, তাদের হুইল সিস্টেম থাকবে, যাতে তাদের ফায়ার ফাইটিং টিম এগুলো নিয়ে ইনিশিয়ালি করতে পারে। অনুমোদন নিয়েও অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের নির্দেশনা অনেকেই মানছে না, এমন অভিযোগ করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বিভিন্ন জায়গায় চিঠি দিয়েও তাদের কিন্তু আমরা পাই না, এবং তারা আমাদের সাথে মিটিং ঠিকমতো করতে চায় না। বাধ্য করে মাঝে মাঝে আমরা কিন্তু নিয়ে আসি, অ্যাওয়ারনেস প্রোগ্রামের করি, এবং অনেকে মনে করে যে 1-2 ঘন্টা থাকলে পরে তার ব্যবসার লস হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সবার আগে দরকার মালিকদের সচেতনতা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভি শপথ নিচ্ছেন আজ। তার সঙ্গে শপথ নেবেন সেখানকার নির্বাচিত কাউন্সিলররাও। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিছুক্ষণের মধ্যে শেখ হাসিনা সেলিনা হায়াত আইভিকে শপথ বাক্য পাঠ করাবেন এবং কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গত 22 ডিসেম্বর নির্বাচিত মেয়র 27 সাধারণ কাউন্সিলর ও 9 জন সংরক্ষিত নারী কাউন্সিলরের নাম ঠিকানা সহ 28 ডিসেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে শপথ আয়োজনে স্থানীয় সরকার সচিব আব্দুল মালিক সংশ্লিষ্ট ব্যক্তিদের এই সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠান। ভোটের 2 সপ্তাহের মাথায় শপথ নিচ্ছেন তারা। দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বিশেষ আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বেলা 11টায় খালেদা জিয়া রাজধানীর বকশী বাজারে যাবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। সেখানে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে। এছাড়া একই আদালতে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বকশী বাজার আলিয়া মাদ্রাসা মাঠে আছেন সহকর্মী তৌহিদ শান্ত। বিস্তারিত জানাতে তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। শান্ত, খালেদা জিয়া কখন পৌঁছাবেন? শান্ত, অর্থে আপনি বলছিলেন যেমনটি যে বেগম খালেদা জিয়া আজকে এখানে আত্মপক্ষ সমর্থনে আসবেন। এর আগে আমি এর আগের যে কাভারেজগুলো করেছিলাম সেখান থেকে আমরা যতটুকু জানাতে পারি যে বেগম খালেদা জিয়া তার আত্মপক্ষ সমর্থনের এর আগে আরও 2 বার এই আদালতে হাজির হয়েছিলেন। এটি ঢাকা মহানগর 3য় বিশেষ জজ আদালত নামে পরিচিত। এখানকার যিনি বিচারক আবু আহমেদ জমাদার, তার এই আদালতেই জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই দুটি মামলা, এটি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা। এই মামলা দুটোর প্রধান আসামি কিন্তু বেগম খালেদা জিয়া। আপনি দেখছেন যে বরাবরের মতোই এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই আদালতটি যেহেতু বিশেষ আদালত হিসেবে পরিগণিত হয়ে থাকে, সে কারণে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় তাও বিশেষভাবে নেওয়া হয় এবং এর পাশাপাশি এখানে সব ধরনের গণমাধ্যম কর্মীরাও অংশ নেন এবং যতদিন ধরে এই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি পরিচালিত হচ্ছে, প্রায় প্রতিটি সময়ে এই বকশীবাজারের এটি আসলে কারা অধিদপ্তর মাঠ, সেই মাঠে এই আদালত বসানো হয় এবং এখানে বিশেষভাবে নিরাপত্তা জোরদার করা হয়। আমি আজকের যেই কার্যাবলী রয়েছে, নির্ধারিত কার্যাবলী, সেখানকার থেকে বলি যে প্রথমে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট যে মামলা, সেই মামলায় আত্মপক্ষ সমর্থনের
যে অসমাপ্ত বক্তব্য রয়েছে সেই বক্তব্যগুলো বেগম জিয়া শুরু করবেন এবং এরই সঙ্গে বক্তব্য যদি আজকে শেষ হলে যুক্তিতর্কের যে বিষয়টি রয়েছে সেখানে আদালত এগোবেন। আর যদি বক্তব্য শেষ না হয় তাহলে হয়তো আরও একটি দিন ধার্য করা হবে, সেটি আদালত তার যে নিয়ম আছে, তার যে বিধি আছে সেই বিধান অনুযায়ী নেবেন। আর এর বাইরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, আপনি জানেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ক্ষেত্রে প্রধান আসামি যেভাবে বেগম খালেদা জিয়া, তারপরের দ্বিতীয় আসামি রয়েছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে গত যে দিন ধার্য ছিল সেই দিনে তারা দুর্নীতি দমন কমিশনের যিনি এই মামলা দায়ের করেছিলেন সেই সাক্ষীকে জেরা সেই দায়ের করা বাদীকে জেরা চলছিল, সেটিও হয়তোবা চলবে। আমরা আশা করছি যে বেলা 11:30 নাগাদ বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, তিনি এই আদালত প্রাঙ্গণে এসে পৌঁছবেন। এই ছিল বকশীবাজারের কারা অধিদপ্তর মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। বেগম জিয়া এসে পৌঁছালে হয়তোবা এর পরবর্তী বুলেটিনে আবারও যোগ দেব আপনার সঙ্গে। শান্ত, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। দেশে স্বর্ণের চোরাচালান বাড়ছেই। হিসেবে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ বলছে প্রতিবেশী দেশগুলো বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করায় এই অবস্থা। হিসেব বলছে গেল 4 বছরে আটক করা হয়েছে 1066 কেজি স্বর্ণ। বিস্তারিত থাকছে নাজিয়া কনার প্রতিবেদনে। দেশে বেড়েই চলেছে স্বর্ণের চোরাচালান। হিসেব বলছে গেল 4 বছরে 1065 কেজি 726 গ্রাম স্বর্ণ আটক করে শুল্ক গোয়েন্দা। কেবল 2016 সালেই আটক করা হয় প্রায় 70 কেজি। 2013 সালে 151 কেজি স্বর্ণ আটক হলেও পরের বছর বেড়ে যায় কয়েক গুণ। আটক হয় দেশের ইতিহাসে সবচেয়ে বেশি, প্রায় 642 কেজি। অবশ্য এর পরের 2 বছর অবৈধ পথে স্বর্ণের চোরাচালান তুলনামূলক কমে। আমাদের নজরদারি অব্যাহত থাকার ফলে, জোরদার করার ফলে চোরাচালান অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসছে। তবে সাম্প্রতিককালে আমরা দেখছি যে গত কয়েকদিনে আমরা দেখছি যে স্মাগলিংয়ের পরিমাণটা হয়তো বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আমরা প্রকাশ করছি। অবৈধভাবে আসা এই মূল্যবান ধাতবের অধিকাংশই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ। এছাড়া সিলেট ও চট্টগ্রামে স্বর্ণের একাধিক চোরাচালান ধরা পড়ে। আমাদের কিন্তু গত 3 বছরে ব্যাপকভাবে আমাদের সিজার আছে। বিশেষ করে ঢাকা এয়ারপোর্টে আমাদের সবচেয়ে বেশি সিজারগুলো হয়েছে। আর স্বর্ণের এই চালানে প্রতিবেশী দেশগুলোর ট্রানজিট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করার আশঙ্কা করছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক। পার্শ্ববর্তী দেশে ডিমনিটাইজেশন পলিসি চলছে, ক্যাশলেস ইকোনমিতে তারা চলে যাচ্ছে এবং যার ফলে ইনফর্মাল যেসব ট্রানজ্যাকশন হচ্ছে সেই ট্রানজ্যাকশনগুলোতে গোল্ডের মাধ্যমে লেনদেনটা হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জন্য পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে বাংলাদেশেও কিন্তু এই গোল্ড স্মাগলিংয়ের ট্রানজিট হিসেবে ব্যবহার হতে পারে। আটক হওয়া স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে অস্থায়ীভাবে জমা হয় এবং মামলা নিষ্পত্তি শেষে বাজেয়াপ্ত হলে তা বিক্রি করে পাওয়া টাকা রাজস্ব হিসেবে জমা হয় এনবিআরে। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। আবারও 5 জানুয়ারি প্রসঙ্গ। প্রায় 2 বছর পর সিলেটের রাজপথে মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রতিপক্ষ বিএনপি। 10ম জাতীয় সংসদ নির্বাচনের 3 বছর পূর্তিকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার মাঠে নামার ঘোষণা দিয়েছেন উভয় দলের নেতারা। 2 দলের মুখোমুখি অবস্থান নিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সাদিদার আলম নবিলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 5 জানুয়ারি পূর্ণ হচ্ছে 10ম জাতীয় সংসদ নির্বাচনের 3 বছর। দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস উল্লেখ করে সারা দেশে সমাবেশ আহ্বান করেছে আওয়ামী লীগ। এই উপলক্ষে সিলেটেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে রাজপথে বিএনপিকে প্রতিহত করারও ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। কর্মসূচির নামে যদি কেউ অপরাজনীতি করে, বোমাবাজি করে, সমাজের আইন শৃঙ্খলা যেটা স্বাভাবিক রয়েছে সেটাকে বিঘ্ন করার চেষ্টা করে, তাহলে অবশ্যই আমরা সেই জিনিসগুলোকে আমরা মোকাবেলা করব। এদিকে 5 জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস দাবি করে বিএনপি সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে। পুলিশের পক্ষ থেকে অনুমতি না দিলেও সকল বাধা উপেক্ষা করে যে কোনো মূল্যে সিলেটে এই কর্মসূচি পালন করতে চান দলটির নেতারা। আমাদের কালো পতাকার মিছিল অবশ্যই সিলেট আমরা করব। পুলিশ প্রশাসনের কাছে বলবো যে আওয়ামী লীগ তার কর্মসূচি পালন করুক, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের কর্মসূচিতে যেন ওনারা ঠিক একইভাবে সহযোগিতা করে। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো দলই যাতে নগরীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মহানগর পুলিশ। পুলিশ কোনো বিশৃঙ্খলা অবস্থা কোনো সহ্য করবে না, কোনো রকম সেখানে ঝামেলা পুলিশ কিন্তু করতে দেবে না। একই সাথে যদি দুই দল একই জায়গায় কর্মসূচি দেয় তাহলে সেটাও কিন্তু আমরা অনুমতি দিব না। সিলেটের শান্তি শৃঙ্খলা রক্ষায় দুই দলই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে এমন প্রত্যাশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে 2014 সালের 5 জানুয়ারি নৃশংস তাণ্ডব চালানো হয় যশোরের অভয়নগরের চাপাতলা গ্রামের মালোপাড়ায়। নির্বাচন পরবর্তী 3 বছরে মালোপাড়ার মানুষ পেয়েছেন পাকা রাস্তা, নতুন ঘরবাড়ি, কিন্তু বিচার পাননি আজও। এই মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় পুলিশ কর্মকর্তা। রিপন হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। অবস্থা সম্পন্ন হওয়ায় চাপাতলার মালোপাড়ার বেশিরভাগ মানুষের বসতবাড়িতে ছিল ইটের ছোঁয়া, কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় তছনছ হয়েছিল সবই। সহিংসতা পরবর্তী সময়ে সে অবস্থার পরিবর্তন হয়েছে। সরকারি বরাদ্দে পাকা বাড়ি পেয়েছেন ক্ষতিগ্রস্তরা। এখন কোনো সমস্যা নেই, এটা মেয়ে চাকরি হয়েছে, এখন আমরা ভালো হয়ে আছি। সেই তাণ্ডবের ভয়ও কাটিয়ে উঠেছেন এলাকাবাসী। আগের মতোই মিলেমিশে বাস করছেন এই জনপদের মানুষ। এখন কোনো অসুবিধা নেই, এখন আমরা নিরাপদ আছি। সবাই মিলে এখানে বসবাস করছি, ওই পুজো অর্চনা করছি, সবাই যাতায়াত করে, কোনো অসুবিধা বর্তমানে হচ্ছে না। হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিরা আটক হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া আদালতে মামলার চার্জশিটও দাখিল করেছে পুলিশ। এলাকায় কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা কোনো সহিংস ঘটনা কোনো সম্ভাবনা নাই। পুলিশ, আমার জেলা পুলিশ তৎপর আছে এবং এখানে ভবিষ্যতে যাতে কোনো সহিংস ঘটনা না ঘটে সেজন্য জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিভীষিকাময় দিনের কথা ভুলে সামনে এগোতে চান মালোপাড়াবাসী, আর এই জন্য স্থায়ী নিরাপত্তার পাশাপাশি চান জড়িতদের দ্রুত বিচার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কনকনে ঠান্ডা আবহাওয়া ও ঘন কুয়াশার কারণেই বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। ঘন কুয়াশায় শিমুলিয়া, কাওড়াকান্দি ও দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ভোর থেকেই ফেরি চলাচল বন্ধ ছিল। এদিকে নৌরুটগুলো বন্ধ থাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত তৈরি হয়েছে গাড়ির দীর্ঘ লাইন। ধীরে ধীরে চলছে পরিবহনগুলো। কয়েক ঘন্টা বন্ধ থাকার পর কিছুক্ষণ আগে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। তবে দুটি করে ঘাটেরই দুই প্রান্তে তৈরি হয়েছে অপেক্ষমান গাড়ির দীর্ঘ লাইন। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ঘন কুয়াশায় ভোর থেকেই সূর্যের দেখা আজ মেলেনি। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে যোগ দিচ্ছেন সুলতান আহমেদ এবং রাজশাহী থেকে যোগ দিচ্ছেন কাজী শাহেদ। প্রথমে চলে যাচ্ছি সুলতানের কাছে। সুলতান, আবহাওয়া অফিস আর কি বলছে? অর্থে আপনি জানেন যে রাজধানী ঢাকায় কিন্তু আজকে থেকে আসলে মূলত দেখতে পাচ্ছি আমরা ঘন কুয়াশা দেখা যাচ্ছে। যদিও আজকে পৌষ মাসের 22 তারিখ, আপনি জানেন যে পৌষ মাস কিন্তু সাধারণত আমরা দেখে থাকি প্রচুর কুয়াশা থাকে এবং শীতের যে প্রবাহ অর্থাৎ শৈত্য প্রবাহ আমরা দেখতে পাই প্রতি বছর। এবছর কিন্তু অনেকটাই ব্যতিক্রম। অর্থে আপনি জানেন যে রাজধানী ঢাকায় কিন্তু দেশের অন্যান্য জেলাগুলোর তুলনায় আসলে শীতের যে প্রকোপ সেটি অনেকটাই কম থাকে। আমি যদি আপনাকে আজকের কথা বলি, আজকে কিছুটা হলেও শীত পড়তে শুরু করেছে
যেমনটি বলা যায় যে কিছুটা হলো শৈত্যপ্রবাহ পড়তে শুরু করেছে। আপনি যদি আমি ঢাকার রাজপথ দেখাই, দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে গাড়ির সংখ্যাও আসলে কম। রাজধানীবাসী অনেকেই কিন্তু যাদের আসলে সকালবেলা অনেক কাজ থাকে তারাই শুধুমাত্র আসলে বের হয়েছেন অফিস কিংবা অন্যান্য কাজে। এছাড়া অনেকেই কিন্তু ঘরে বসেই আসলে শীতটিকে উপভোগ করছেন। আপনি জানেন যে আজকে কিন্তু যেমনটি বললাম যে পৌষের 22 তারিখ প্রায় শেষ দিকে এই পৌষ মাস, এবং সারা দেশেই কিন্তু শীত পড়েছে। আমি কিছুক্ষণ আগে কিন্তু এই শৈত্যপ্রবাহ আসলে কতক্ষণ থাকবে কিংবা কতদিন থাকবে এই বিষয়টি জানতে আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করেছিলাম। তারা আমাকে যেমনটি আসলে বলল যে এটি আসলে স্থায়ী কোনো শৈত্যপ্রবাহ নয়, হয়তোবা আজকে দুপুর নাগাদ এটি কাটতে শুরু করবে। ইতিমধ্যে আমরা এখনই দেখতে পাচ্ছি সূর্য উঠতে শুরু করেছেন। আবহাওয়া অফিসের সেই কর্মকর্তা আমাকে যেমনটি বললেন যে এটি মূলত সূর্যের না ওঠার কারণে হচ্ছে, অর্থাৎ কুয়াশার কারণে সূর্য ঢেকে গিয়েছে এবং এই কারণেই কিন্তু আসলে আজকে কুয়াশা দেখা যাচ্ছে। আজকে কিন্তু ঢাকার এখনকার যেই আবহাওয়া সেটি হচ্ছে 15.6 ডিগ্রি সেলসিয়াস, এবং যেটি তিনি আমাকে যেমনটি বলেন সাধারণত এই সময়ে 12 ডিগ্রির মধ্যে আবহাওয়া থাকে রাজধানী ঢাকায় অন্যান্য বছরগুলোতে, যদিও এই বছর এখনও সেইভাবে আসলে এখনও দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে সবচেয়ে কম আবহাওয়া এই আজকে রাজধানীতে দেশের মধ্যে রয়েছে শ্রীমঙ্গলে, মাত্র 11.2 ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে রয়েছে। কুয়াশা থাকবে আরও কিছুক্ষণ, এবং সেই আবহাওয়া অফিস থেকে আমাকে যেমনটি জানানো হলো যে ঘন্টা 2-এর মধ্যে আসলে এই পরিস্থিতি কাটতে শুরু করবে, অর্থাৎ এই যে কুয়াশা রয়েছে এবং এটি আসলে ঘন্টা 2-এর মধ্যে কমে আসতে শুরু করবে। সূর্যের প্রকোপ আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি বাড়তে শুরু করেছে, এবং এটি আসলে যখন আরেকটু বেলা গড়াবে তখন হয়তোবা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আরেকটি বিষয় আমি যেমনটি ওনাকে প্রশ্ন করেছিলাম যে এটি শৈত্যপ্রবাহ আসলে কয়েকদিন থাকবে কিনা, কর্মকর্তা তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে কয়েকটা দিন হয়তো থাকতে পারে, তবে এটি আসলে প্রতি বছরের ন্যায় অতটা বেশি নয়। রাজধানীবাসী আপনি জানেন যে যেমনটি আসলে সবসময় প্রত্যাশা করে থাকেন শীতের এই সময়ে শীত পড়ুক, সেটি যদিও আসলে আমরা রাজধানী ঢাকায় তেমনভাবে দেখতে পাই না। তবে এবারে যেমন পৌষ মাস ইতিমধ্যেই শেষের দিকে, এবং রাজধানীবাসীরও আসলে প্রত্যাশা যে শীতটা আরেকটু আসুক। সুলতান, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাজশাহীর আবহাওয়া কেমন দেখছেন? অর্থী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে শীত কেমন আসছে, তো রাজশাহীতে কিন্তু শীত প্রচণ্ড জেগে বসেছে আমরা বলতে পারি। কিন্তু আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে রাজশাহীতে আজকে আবহাওয়া হচ্ছে 12.0 ডিগ্রি সেলসিয়াস, যেটি গত বছরের তুলনায় কিন্তু এখনও বেশি তাপমাত্রা। গত বছর এই সময় কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস ছিল। আমরা যদি একটু দেখাই যে এটি কিন্তু রাজশাহী সাহেববাজারের ব্যস্ততম এলাকা, এখানে কিন্তু প্রচুর ব্যবসা জমে ওঠে। কিন্তু আমরা যেটু দেখি যে এখন পর্যন্ত কিন্তু এই শীতের যে মার্কেটটি এটি কিন্তু খুব একটি জমে ওঠেনি। যেমনটি এখানকার ব্যবসায়ীরা বলছিলেন যে শীতের কারণে কিন্তু মানুষ কিন্তু এখনও বাজারে আসতে শুরু করেননি। তবে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10টা পর্যন্ত কিন্তু কুয়াশা ছিল, কিন্তু এখন সূর্যের প্রকোপ দেখা যাচ্ছে। আমরা যদি একটু এদিকে দেখাই যে এখানে একজনের সঙ্গে কথা বলতে চাই যে আপনি তো শীত দেখেছেন অনেক, এবারে শীতটি কেমন একটু যদি বলতেন। গতবারের তুলনায় এবার অনেক কম। গত বছর যে শীত হয়েছে সেই শীতের থেকে এই শীতটা এবার অনেক কম। কারণ কি? কারণ এখন আবহাওয়া পরিবর্তনের যেটা কথা হচ্ছে আর কি সরকারের তরফ থেকে, সেটা হয়তো হতে পারে। ধন্যবাদ আপনাকে। যেমনটি ইনি বলছিলেন যে রাজশাহীতে কিন্তু এবার শীত কম, কারণটা হচ্ছে যে গতবারও যেমন শীত ছিল এই সময়, এবার কিন্তু নাই। আরেকটি বিষয় অর্থী যে আমি যেমনটি বলছিলাম যে শীত এখানে বেশি হচ্ছে, আরেকটি হচ্ছে যে আবহাওয়া অফিস যেমন জানিয়েছেন যে উত্তরাঞ্চল থেকে যে হিমেল আবহাওয়াটি বয় এটি কিন্তু এবার হিমেল হাওয়াটি উত্তরের দিক থেকে আসছে, যে কারণে কিন্তু শীত কিন্তু রাজশাহীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কিন্তু এই অঞ্চলে যে ঠান্ডাটি এটি কিন্তু অনেকটি বেশি মনে হচ্ছে। তবে এটি আরেকটু যদি বলতে পারি উত্তরের দিকে যে নওগাঁ, জয়পুরহাট বা পঞ্চগড়ের দিকে কিন্তু শীত এর চেয়েও বেশি। তবে কুয়াশার যে বিষয়টি বলছিলাম সেটি হলো যে আরও কয়েকদিন থাকবে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশাটি কিন্তু কেটে যাবে। অর্থী, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িল বিশ্ব রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সুলতান আহমেদ এবং রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন কাজী শাহেদ। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনশক্তি তৈরি করছে খুলনা শিপইয়ার্ড। জাহাজ নির্মাণ ও মেরামতের পাশাপাশি যে কোনো শিপইয়ার্ড এ কাজ করার উপযুক্ত করে শ্রমিকদের দক্ষতা বাড়ানো হচ্ছে সেইখানে। ফলে প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক যুক্ত হচ্ছেন শ্রমবাজারে। শামসুজ্জামান শাহিনের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব জানাচ্ছেন হাসান কামরুল।
খুলনা শিপইয়ার্ডে শ্রমিক দক্ষতা বাড়ানোর তেমন কোনো ব্যবস্থা ছিল না আগে। দেখে দেখেই জাহাজ মেরামতের কাজ আয়ত্ত করতেন শ্রমিকরা, কিন্তু এখন নৌবাহিনীর ব্যবস্থাপনায় দিন পাল্টেছে। শিপইয়ার্ডটিতে স্থাপন করা হয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ফলে পড়াশোনা এবং বাস্তব অভিজ্ঞতা দুটি একসাথে পাচ্ছেন এখানকার শ্রমিকরা। আমাদের এখানকার লোক অত্যন্ত দক্ষ, ওয়েল্ডিং এবং ফিটিং, মেরিন সাইড অত্যন্ত দক্ষ। আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে, যেখান থেকে আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল 6 মাসের একটা শর্ট কোর্স এনে ওখান থেকে যে সবচেয়ে ভালো দক্ষগুলোকে ওদেরকে আমরা এখানে আবার আমাদের এখানে চাকরির ব্যবস্থা করা হয়। পুঁথিগত বিদ্যা আর হাতে কলমে শিক্ষা, শ্রমমান উন্নয়নে একে বড় অর্জন হিসেবেই দেখছেন শিপইয়ার্ড কর্মকর্তারা। চাইনিজ ক্লাসিফিকেশন সোসাইটি, তারপর এনকে নিপ্পন কাইজি কেওকাই, ব্যুরো ভ্যারিটাস, ডেট নটসকে ভ্যারিটাস ইত্যাদি ওয়ার্ল্ড ক্লাস ক্লাসিফিকেশন সোসাইটির মাধ্যমে এদেরকে সার্টিফিকেশন করা হয় এবং এর কোয়ালিটি বিদেশের যে ওয়ার্কার আছে তাদের মতো সমমানের। কর্তৃপক্ষ বলছে শ্রমিক দক্ষতা বাড়াতে যেসব প্রকল্প নেওয়া হয়েছে তা খুলনা শিপইয়ার্ডকে দিয়েছে স্বতন্ত্র মর্যাদা। ফেব্রিকেশন, ওয়েল্ডিং, ফিটিং, ঠিক আছে, এবং ইকুইপমেন্ট ইনস্টলেশন, অ্যালাইনমেন্ট, এই ধরনের কাজগুলো আমাদের দক্ষতা মানে ওয়ার্ল্ড ক্লাস। আমাদের কারিগররা সিঙ্গাপুরে অনেক ভালো ভালো শিপইয়ার্ডে হাইটেক কাজ করছে। এই ইয়ার্ডে জাহাজ ডকিং এবং আনডকিংয়ের জন্য রয়েছে 700 টন ক্ষমতার স্পিংওয়ে। এছাড়া নির্মাণ ও মেরামতের জন্য আছে 425 ফুটের 8টি বার্থ। দ্রুত নির্মাণ ও মেরামত কাজের পাশাপাশি গুণগত মান বজায় রাখতে এসব রাখছে উল্লেখযোগ্য ভূমিকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। দেশে ধান চাল উৎপাদনের বেশ পরিচিতি আছে নওগাঁ জেলার। বৃহৎ এই ব্যবসাকে এখনও দেয়া হয়নি শিল্পের মর্যাদা। স্থানীয়দের দাবি ধান চালের এই ব্যবসাকে তাই শিল্পের রূপ দেয়ার। বাবুল আক্তার রানার তথ্য, ছবি নিয়ে তাজিন আশরাফির ডেস্ক রিপোর্ট। দেশে ধান উৎপাদনে অন্যতম উত্তরের জেলা নওগাঁ। শুধু এই জেলাতেই আছে ছোট বড় মিলিয়ে প্রায় 1200 চালকল। চালকল মালিক সমিতির অভিযোগ, বিদ্যুৎ ও পানির বিল শিল্প বিভাগে দিলেও ব্যাংক ঋণের ক্ষেত্রে মিলছে না সে সুবিধা। বিদ্যুৎ বিল দিয়ে আমরা শিল্প হিসাবে, কিন্তু ব্যাংক ঋণ আমরা কোনোদিন শিল্প এখনো পাইনি। কেন? এটা এক দেশে দ্বৈত আইন আমরা বোধগম্য নয়। এই জন্য একে শিল্প এবং নওগাঁ জেলাকে শিল্পাঞ্চল হিসেবে ঘোষণার দাবি মালিক ও ব্যবসায়ী নেতাদের। এইখানে শিল্প হিসাবে যদি ঘোষণা করা হয় তাহলে এই ধান চালের ব্যবসাটার আরও প্রসার বাড়বে। প্রসার বাড়লে এইখানে হচ্ছে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। শিল্প ঋণের মাধ্যমে যদি রাইস মিলগুলোকে আপনার উৎসাহী করা হয় তাহলে এটা একটু বাংলাদেশের সম্ভাব্য এবং বড় একটি শিল্পাঞ্চল গড়ে ওঠা সম্ভব। দীর্ঘদিনের এই ব্যবসা শিল্পের মর্যাদা পেলে জেলায় উন্মোচিত হবে সম্ভাবনার নতুন দ্বার, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। খবরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের 5টি রাজ্যে ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশ, গোয়া, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও মণিপুরে 4 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ভোট গ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে 11 মার্চ, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নসিম জৈতি। এর মধ্যে উত্তরপ্রদেশে 7 দফায় ভোট গ্রহণ করা হবে। উত্তর পূর্বের রাজ্য মণিপুরে 2 দফায় 4 ও 8 মার্চ ভোট নেওয়া হবে। পশ্চিমের রাজ্য গোয়া ও উত্তরের রাজ্য পাঞ্জাবে 1 দফায় 4 ফেব্রুয়ারি ভোট দেবেন ভোটাররা। দেশটির উত্তরের আরেক রাজ্য উত্তরাখণ্ডে 15 ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।
Very bad. খবরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। এবারে খেলার খবর। এবারে সীমিত ওভারের ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-20 সিরিজ শুরু হওয়ার আগে নির্বাচকদের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে উইকেট কিপার হিসেবে দলে থাকবেন ধোনি। এর আগে 2014 সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ভারত কাপ্তান। তার অধিনায়কত্বে ভারত 2007 টি-20 কাপ, 2011 ওয়ানডে বিশ্বকাপ ও 2013 চ্যাম্পিয়ন ট্রফি জেতে। 2007 থেকে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি, যেখানে 199 ওয়ানডেতে আছে ধোনির পকেটে 110টি জয়। পাশাপাশি 72টি টি-20-র মধ্যে 41টিতে জয় পেয়েছে ভারত। শুধুমাত্র অধিনায়ক হিসেবেই ওয়ানডেতে ধোনির ব্যাট থেকে রান এসেছে 6,633 রান। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় 5 জানুয়ারি নির্বাচনের কোনো বিকল্প ছিল না বলছেন বিশ্লেষকরা। বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। গুলশানের আগুনের নাশকতা অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। মার্কেটের সামনে খোলা জায়গায় ব্যবসা শুরুর ঘোষণা ব্যবসায়ীদের। দুর্নীতি মামলায় হাজিরা, আজ আবারও বকশীবাজারে বিশেষ আদালতে যাবেন খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে শপথ নিচ্ছেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র আইভি। গণভবনে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ঠান্ডা আবহাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, সারা দেশে নৌ যোগাযোগ ব্যাহত, প্রভাব পড়ছে সড়কপথেও। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।